ডক্টর রয়, আপনি কি মনে করেন আপনার ট্রিটমেন্টের কোনো রকম গাফিলতি ছিল না? পেশেন্টের সেই মুহূর্তে যে ধরনের চিকিৎসার প্রয়োজন ছিল আপনি তা করেছেন? দেখুন, আপনাদের এই একই প্রশ্নের উত্তর আমি কতবার দেবো বলুন তো? ডক্টর, তাহলে একটা জিনিস ক্লিয়ার করুন যে পেশেন্টের এভাবে হঠাৎ মৃত্যু হলো কেন? আমি তো এই প্রশ্নের জবাবও বহুবার দেওয়ার চেষ্টা করেছি। আপনারা যদি বুঝতে না পেরে থাকেন তো আমার কিছু করার নেই। আচ্ছা ডক্টর রয়, আপনি কি জানতেন যে অলোক মিত্র মানে যিনি মারা গেছেন তার হাই ব্লাড সুগার ছিল? রিপোর্ট পাওয়ার পর জানতে পেরেছিলাম। হাই মানে কত? আমি আপনাকে একটা প্রশ্ন করব। একজন নর্মাল মানুষের সুগার লেভেল কতটা থাকা উচিত আপনি জানেন? আচ্ছা, আমার প্রশ্নের জবাবটা কি জানা না জানার সঙ্গে ইন এনি ওয়ে কানেক্টেড? অফকোর্স। কারণ আপনি যদি না জানেন যে একজন নর্মাল মানুষের সুগার লেভেল কতটা থাকা উচিত, তাহলে অলোক মিত্রের সুগার লেভেল হাই ছিল কিনা, থাকলে কতটা হাই ছিল, আপনি কি করে বুঝবেন? আপনি কিন্তু একটু বেশি আমাদের ইগনোরেন্ট মনে করছেন। সত্যি কথা বলতে কি ভাই, ভাবছি। তার কারণ আপনাদের সম্পর্কে, মানে আপনাদের প্রফেশন জার্নালিজম সম্পর্কে আমি নিজেকে ইগনোরেন্ট বলে মনে করি। কারণ সে বিষয়ে আমার কোনো পড়াশোনা নেই, আমি কোনোদিন সিরিয়াসলি চর্চা করিনি তাকে। আপনার কি ধারণা ডাক্তারি নিয়ে পড়াশোনা না করলে কি এ বিষয়ে কারো কোনো ধারণা জন্মায় না? আমার ধারণা, কোনো বিষয় ভালো করে পড়াশুনো না করলে সে বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা জন্মায় না। তবে ডাক্তারিটা তো এখন খুব সহজ হয়ে গেছে। এখন যে কোনো মেডিকেল শপে গিয়ে আপনি একটা সেলসম্যানকে বলুন, সেলসম্যানই বলছি তার কারণ প্রত্যেকটা মেডিকেল শপে একজন করে ফার্মাসিস্ট থাকার কথা, কিন্তু তা তো থাকে না। আপনি তাকে বলুন যে আপনার মাথা ব্যথা করছে কি বুকে ব্যথা হচ্ছে, বা আপনার বাড়িতে কারো জ্বর 3 দিন ধরে সারছে না, সেটা ট্যাবলেট দিয়ে দিন। ডক্টর রায়, আপনি বোধহয় আমাদের একটু বেশি আন্ডার এস্টিমেট করছেন, তা আমার মনে হয়। আপনার যদি তাই মনে হয় তো আই এম রিয়েলি সরি। আচ্ছা বেশ, আপনি বলেছেন যে রিপোর্টটা পাওয়ার পর আপনি বুঝলেন যে পেশেন্টকে ইনসুলিন দেওয়ার প্রয়োজন, এবং সেই জন্য আমি ইনসুলিনটা দিয়েছিলাম। তাহলে হঠাৎ করে কোলাপস করলো কেন? এই কেনর উত্তরটা যদি আমার জানা থাকতো তাহলে তো আজ আপনারা এখানে বসে আমাকে এই প্রশ্নগুলো করার সুযোগ পেতেন না। ডক্টর রায়, আপনি কিন্তু আমাদের প্রশ্নের উত্তরটা এড়িয়ে যাচ্ছেন। এড়িয়ে যাচ্ছে? আমি আমার অক্ষমতাটা বোঝানোর চেষ্টা করছি। না 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 না, চালাকি করবেন না। আপনি আপনার প্রশ্নের সঠিক জবাবটা দিন। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ প্লিজ। আপনি কিন্তু তখন থেকে একটা নেগেটিভ ওয়েতে আমাদের সঙ্গে কথাবার্তা বলে চলেছেন। অলোক মিত্রের মৃত্যুর জন্য আপনি আপনার দায়িত্ব অস্বীকার করতে পারেন? শুনুন শুনুন, কি শুনবেন কি? আপনি এখনো পর্যন্ত আমাদের কোনো প্রশ্নের কিন্তু সদুত্তর দিতে পারেননি। আমি আমার যা যা বলার ছিল আপনাদের সমস্তটা বলেছি, সমস্তটা এক্সপ্লেইন করার চেষ্টা করেছি। আপনারা যদি বুঝতে না পারেন আমার কিছু করার নেই, না আই হ্যাভ লস্ট মাই পেশেন্স, আপনারা আসতে পারেন। তার মানে আপনি কি বলতে চাইছেন আমরা চলে যাব? তাই ইটস অল রাইট। আর তাছাড়া আপনার সঙ্গে বেশিক্ষণ কথা বলা মানে ওয়েস্টেজ অফ টাইম। কালকে কালকে পেপারে ডাক্তার হিসেবে আপনার ইনকম্পিটেন্স, নেগলিজেন্সি অফ ডিউটি এই সম্পর্কে তো আমরা লিখবই। তাছাড়াও সাংবাদিকদের সঙ্গে যে আপনি দুর্ব্যবহার করতে ছাড়েননি এটাও কিন্তু আমরা লিখবো। ডু হোয়াট এভার ইউ ফিল লাইক ডুইং, ফিল ফ্রি টু ডু ইট প্লিজ। তাছাড়া ডক্টর রায়, আমরা যাওয়ার সময় সুপারকে ব্যাপারটা জানিয়ে যাব। ইন ফিউচার প্রেসের কোনো রকম সাপোর্ট আপনি পাবেন না, এটাও জানিয়ে দিয়ে গেলাম, মনে রাখবেন। দিদুন, উলি বাবারে বাবারে বাবারে, তুমি! আমি তো ভাবতেই পারিনি তোমাকে দেখতে পাবো। স্কুলে যাওনি? আরে স্কুলে যায়নি? না, বলছি, তুমি এসো। দিদি, দরজাটা বন্ধ করে দাও। বসো। কি হয়েছে রে? তুমি এখন চলে এলে? আমি এলাম মানে ওই বলছি, নক্ষত্র কোনো ঠিকুজি করানো আছে রে? আসলে হয়েছে কি, আমাদের একজন অফিস কলিগ, তার চেনাশোনা এক অ্যাস্ট্রোলজার রয়েছে, খুব ভালো নাকি এ সমস্ত দেখতে দেখতে পারে।
তো হঠাৎ নক্ষত্র এমন একটা কাণ্ড করে বসলো, পরিণাম যে কি হবে কে জানে। শোন না, আমি ভাবছিলাম যদি দেখি এটা স্টোন টোন পাওয়া যায় তাহলে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে মা? তুমি জানো না ও এসব একদম বরদাস্ত করতে পারে না। আরে বাবা, তাতে কি হয়েছে? এখন তো দেখি সকলেরই ওই 10 আঙুলে 10খানা পাথর পরে ঘুরে বেড়াচ্ছে। তুইও তো পড়ে আছিস। মা তোদের না সবেতে বাড়াবাড়ি। আমার মনে হলো আমি বললাম। শোন না বাবা, বিশ্বাস করুক আর না করুক, যদি একটা পাথর পড়লে উপকার হয়, পড়লে ক্ষতিটা কি? শোনা, তুমি স্কুলে যাওনি কেন বাবু? আমি ওই স্কুলে আর যাব না। ওই স্কুল খুব পচা। বন্ধুরা সবাই আমাকে বাজে বাজে কথা বলে। ও মা, ও আবার কি কথা? কি হয়েছে রে? আর বলো না মা, কালকে ওর একটা বন্ধু ওর বাবাকে নিয়ে উল্টোপাল্টা বলেছে, আর ওই ক্লাস টিচারকে নালিশ করতে গেছে, উল্টে ক্লাস টিচার ওকে বকেছে। আরে, আবার টিচার উল্টে ওকেই বকাবকি করলো? আর ওইটুকু মেয়ে সেই বা কিরকম? যত পাকা পাকা ছেলে মেয়ে আজকালকার দিনে। আসলে হয়েছে কি, বাড়িতে বাবা মারা এই সমস্ত আলোচনা করে, ওইগুলোই বলছে। কি যে শিক্ষা দীক্ষা হচ্ছে কে জানে। পারমিতা খুব বাজে মেয়ে। ও শুধু আমার সঙ্গে ঝগড়া করে আর বাজে বাজে কথা বলে। তা তুই গেলি না কেন ক্লাস টিচারের সঙ্গে দেখা করতে? শুনলে তো, ক্লাস টিচারই উল্টে ওকে বকেছে। না না, তুই এক কাজ কর, হেড মিস্ট্রেসের সঙ্গে দেখা কর। এ কি অন্যায় কথা বলতো? এইটুকু একটা বাচ্চা মেয়েকে 5 জনের কাছ থেকে 5 রকম কথা শুনতে হচ্ছে। এক কাজ কর দেখিনি, চল আমিও যাচ্ছি, আজকেই দেখা করবো। কি করে হবে? পৌঁছতে পৌঁছতে স্কুল ছুটি হয়ে যাবে। ও, কালকে দেখা করবি তুই? না শোনা, তোমার কোনো চিন্তা নেই, তুমি আবার কাল থেকে স্কুলে যাবে, বুঝেছো? কালকে যেতে হবে আমাকে। তা নক্ষত্র কি বলছে, কি ভাবছে এসব নিয়ে? কি আবার ভাববে? নিজের ঝামেলা সামলাতেই ব্যস্ত সে। আরে বাবা, নিজের ঝামেলার কথা ভাবলে শুধু চলবে? এইটুকু একটা মেয়ের ভবিষ্যতের কথা ভাবতে হবে না? তুমি কোনো চিন্তা করো না, লক্ষ্মী শোনো আমার। হ্যাঁ, তুমি কাল থেকে আবার স্কুলে যাবে। যদি তোমাকে কেউ কোনো রকম কথা বলে, তুমি একদম কানে দেবে না, বুঝেছো? লক্ষ্মী ছোনাটা। তোকে একটা কথা বলি সুজাতা, মানুষের বিপদে পড়লে 5 জনের সঙ্গে কথা বলে, 5টা উপায় বের করে যে বিপদ থেকে কি করে বেরিয়ে আসা যায়। নক্ষত্র তো কোনো কথাই কানে নেয় না আমাদের, সে তো শুধু নিজের কথাই ভেবে চলে। এভাবে বেশি দিন চলে না। তাকে বলবি যে বাড়ির লোকের কথাও একটু ভাবতে হয়, বুঝলি? তিথি, এই তিথি, আমি একটু বেরোচ্ছি বুঝলি, দরজাটা বন্ধ করে দে। কোথায় যাচ্ছ দাদা? কেন, একা থাকতে ভয় লাগছে নাকি? হ্যাঁ, না না, ও অফিসে যাওয়ার পর সারাটা দিন তো আমাকে একাই থাকতে হতো। তবে এমনি তুই কোনো চিন্তা করিস না, আমি ঘন্টা 2-এর মধ্যেই ফেরত আসবো। আসলে ওই হসপিটাল ইউনিয়নের সেক্রেটারির সঙ্গে একটু দেখা করতে হবে। সেদিনকে চায়ের দোকানে ওদের একজন 4th ক্লাস স্টাফের সাথে আমার কথা হলো। ও বললো যে ওই শশাঙ্ক দাসটা কি এক ভদ্রলোকের সঙ্গে দেখা করতে। ইউনিয়নের সেক্রেটারি, কিন্তু উনি এ ব্যাপারে কি করবেন? সেটা তো আমিও বুঝতে পারছি না যে কি করবেন। তবে ওদের কথাবার্তা শুনে মনে হলো শশাঙ্ক দাস আর ইউনিয়নের অন্যান্য লোকেরা ডক্টর নক্ষত্র রায়ের উপর খুবই খাপ্পা। দেখা যাক কি করতে পারেন কি। কেন অযথা দৌড়ঝাঁপ করছো দাদা? কি হবে এসব করে? না না, তুই বুঝতে পারছিস না, আজকাল পার্টির লোকজনের সাথে যোগাযোগ না করলে না কোনো কাজ হয় না। তাছাড়া ওদের কথাবার্তা শুনে মনে হলো যে ওরা ওই ডাক্তার সম্বন্ধে কিন্তু অনেক কিছু জানে। কিন্তু তুমি তো সেই মদন ঘোষ নাকি, ওই যে মোটা মতন ভদ্রলোক, ওনার কথা মতোই চলছিলে। উনি তো সাংবাদিকদের নিয়ে আসলেন। না, মদনদা তো যা করা তা করছেনই। এদের কথাবার্তা শুনে মনে হলো এরা অন্য পার্টির লোক। আসলে কি জানিস, আজকাল তো পলিটিক্যাল দাদাদের যুগ হয়েছে, সব দাদাকেই হাতে রাখা দরকার। কার দ্বারা কি উপকার হয় বলা তো যায় না। দেখো, তবে একটু তাড়াতাড়ি ফিরো। তুই কোনো চিন্তা করিস না, আমি খুব তাড়াতাড়ি ফিরব। ভালো কথা, দরজাটা বন্ধ করে দাও। চলো। এইভাবে মনের ওপর চাপ নিয়ে বেশি দিন চলা যায় না। আমি না তোদের কথা বাদ দিলুম, কিন্তু বাচ্চাটার কথা ভাব। ওকেও তো সারাদিন স্কুলেতে কত রকম প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। তার উপরে তুই এরকম মন মরা হয়ে বাড়িতে বসে আছিস, আর ওর বাবা তো। নিজের চেহারাটা একবার আয়নায় দেখেছিস? কি হাল করেছিস দেখ একবার। সুজাতা, আমি কিন্তু বারবার করে বলছি, এভাবে বেশি দিন চলতে পারে না। একটা কঠিন অসুখে পড়বি, তখন আর ফিরে দাঁড়াতে পারবি না।
তার থেকে আমি যা বলছি শোন, তোরা মা মেয়ে কদিন আমার কাছে গিয়ে থাকবি চল। না মা, সেটা হয় না এই মুহূর্তে। কেন হয় না কেন? দুদিন পরে তো তিতির স্কুলে ছুটি পড়ে যাচ্ছে, হয় নাটা কেন? মা মা এই বাড়িতে আমি আর তিতির ছাড়াও আরেকজন থাকে, তার কথা আমাকে ভাবতে হয়। তার কথা ভেবে ভেবে তোমরা মা মেয়ে তো আদমরা হয়ে গেলে মা। সে তোমাদের কথা ভাবছে? ভাবছি না, তোমায় কে বললো? বলতে হয় না, বলতে হয় না। কত করে সেদিনকে আমি বুঝিয়ে গেলুম যে একটু মাথাটা ঠান্ডা করে থাকো, তা না সেই সাংবাদিকদের সঙ্গে একটা হই হই করে কাণ্ড ঘটিয়ে বসলো। আচ্ছা, কাণ্ড ঘটিয়েছে তোমাকে কে বললো? তুমি সাংবাদিকদের চেনো না মা? চিনি, সাংবাদিকরা চ্যাটাং চ্যাটাং কথা বলে, তা বলে তাদের সঙ্গে ওরকম ব্যবহার করতে নেই। সবসময় নিজেকে একটা হামবড়াই ভাব। তা কেন রে? ওদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলবে, তা না ঘাড় ধাক্কা দিয়ে ওদের বের করে দিবে। ঘাট ধাক্কা দিয়ে তো বার করেনি মা, ও চেম্বার থেকে চলে যেতে বলেছে। ওই একই হলো। ওই রকম ব্যবহার করলে পাবলিকের কোনো সিম্প্যাথি থাকবে না ওর ওপরে। মা আমার আর ভালো লাগছে না, প্লিজ তুমি বাদ দাও, তোমার ভালো লাগে না। ও ঠিক আছে, বাদ দিলুম, আমার আর কি। কি ঠিক করলি, যাবি না যাবি না? আচ্ছা, কি করে যাবো বলো? কি করে যাবো? শর্মিলা বাড়িতে নেই, ও ছুটিতে গেছে। তাছাড়া ও একা একা থাকবে, কি খাবে, কি করবে, ওর কিছু ঠিক ঠিকানা নেই। কি করে যাবো মা? যা ভালো বুঝিস কর। কি হলো, বুঝছো নাকি? সারাদিন আমার এখানে বসে থাকলে চলবে না, বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যাবে। আসুন আসুন শুনুন, ওইটা হচ্ছে আমাদের ইউনিয়ন রুম। ওখানে বসেই আমি হসপিটালের ইউনিয়নের যত স্টাফ আছে তাদের প্রবলেমসগুলোকে সব হ্যান্ডেল করি। হ্যাঁ, আপনাকে একটা কথা বলে রাখা বোধহয় দরকার যে এই ইউনিয়নের আর সমস্ত স্টাফদের মতো আমিও কিন্তু চাই যে হসপিটালে ভালো হোক, হসপিটালটা আরো বড় হোক, এখানে আরো বেশি বেশি করে লোক চিকিৎসা পাক। কাজেই ইউনিয়নটাকে ভীতিজনক মনে করবার কোনো কারণ নেই। না না, আমি ভীতিজনক বিশেষ কিছু ভাবিনি, তাহলে তো আপনার কাছে আসতামই না। ভালো কথা, আপনি চা খাবেন তো? না না, আমি খেয়ে এসেছি চা। আচ্ছা, আপনার বোন এখন কেমন আছেন? মানে একটু সামলে উঠেছেন তো? দেখুন, বাইরে থেকে দেখলে মনে হয় তো একটু সামলে উঠেছে, কিন্তু ভিতরে ভিতরে যে কি হচ্ছে, অর্ধেক জীবন তোর পড়েই আছে। বাকি জীবনটা কিভাবে কাটাবে আমি জানি না। আপনার ভগ্নিপতি কি করতেন? ভগ্নিপতি একটা ব্যাংকে চাকরি করতেন, সদ্য অফিসার হয়েছেন। তাহলে তো কম্পিটিশনের গ্রাউন্ডে আপনার বোন ওখানে একটা চাকরি পেতেই পারে। হ্যাঁ, অলোকের অফিস কলিগরা খুবই চেষ্টা করছে, কিন্তু একটা কথা আপনাকে আমি বলে রাখি, আমি কিন্তু ওই ডাক্তারকে ছেড়ে কথা বলবো না। ওর যাতে শাস্তি হয় সেই চেষ্টাই করব। সেই জন্যই তো আপনাকে এখানে ডেকে এনেছি। ইউজুয়ালি পেশেন্ট পার্টির ব্যাপারে আমরা ইউনিয়ন থেকে নাক গলাই না, কিন্তু ব্রজলাল আমাকে বলল, আর আমারও মনে হলো যে সত্যি তো এইভাবে ডক্টরদের নেগলিজেন্সের জন্য যদি পেশেন্ট পার্টি মারা যায়, সেটা তো হসপিটালের বদনাম, সেটা সহ্য করা তো আমাদের উচিত নয়। কিন্তু কিন্তু কার কাছে গেলে কি উপকার পাবো আমি তো ঠিক বলে দেবো আপনাকে, আমি সব বলে দেবো। আপনি ইচ্ছে হলে কনজিউমার্স ফোরামে যেতে পারেন, ইচ্ছে হলে মানবাধিকার কমিশনে যেতে পারেন, সেটা সময় মতো আপনি আমার কাছ থেকে ঠিকই টিপস পেয়ে যাবেন। কিন্তু এই মুহূর্তে আপনাকে যেটা করতে হবে তা হচ্ছে আপনি লোকাল থানায় গিয়ে ওই ডাক্তারের এগেনস্টে একটা এফআইআর করবেন। হ্যাঁ হ্যাঁ, অলোক যেদিনকে মারা যায় সেদিনকেই আমি এফআইআর করে দিয়েছি। এফআইআর করে দিয়েছেন? আগে হ্যাঁ, মদন দাই তো আমাকে অ্যাডভাইস করেছেন। মদন ঘোষ? তার মানে ওই লোকাল কাউন্সিলরের সেক্রেটারি? আগে হ্যাঁ। তাহলে তো আপনি সুতোটা ধরেই ফেলেছেন। ফালতু ফালতু আমার কাছে কেন এসছেন? আসলে আসলে কি জানেন, আমার আমার মাথা তখন ঠিক ছিল না, যে যা বলেছে আমি তাই করেছি। আর আর আপনার কাছে এলাম, আপনারা তো এই ডাক্তার সম্বন্ধে অনেক কিছু জানেন, তাই। জানি, আর আপনার এই লড়াইয়ে আপনাকে আমরা হেল্পও করব, কিন্তু তার আগে আপনাকে একটা ডিসিশন নিতে হবে যে আপনি কাদের সঙ্গে থাকবেন, আমাদের
না অপোনেন্ট মদন ঘোষদের? কিন্তু আমি তো কোনো বিশেষ পার্টি মানে দেখুন, আপনার যারা ক্ষতি করেছে তারা শাস্তি পাক, এটা আমিও চাই। কিন্তু এটা বোঝেন তো যে কোনো একটা পলিটিক্যাল পার্টির সাপোর্ট ছাড়া আপনি লড়াইটা লড়তে পারবেন না। কাজে আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কাদের সঙ্গে চান, আমাদের না ওই অপোনেন্ট মদন ঘোষদের। না না, আপনাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে না। আপনি বাড়ি যান, বিশ্রাম নিন, তারপর ভেবেচিন্তে ঠিক করুন। যদি মনে করেন যে আমাদের হেল্পের দরকার, আমার কাছে আসবেন, আমরা নিশ্চয়ই আপনাকে সাহায্য করব। ঠিক আছে, আমি ভেবে দেখব। আচ্ছা, আজ তাহলে আসি, নমস্কার। এনাফ ইজ এনাফ ডক্টর রায়। আমার মনে হয় আপনার নিজেকে এবার শোধরানো উচিত। না না, আপনি পারেন না এইভাবে কারোর সঙ্গে মিসবিহেভ করতে পারেন না। এই কিছুদিন আগে আপনি লোকাল কাউন্সিলরের সেক্রেটারি মদন ঘোষকে আপনার চেম্বার থেকে বার করে দিলেন, তার সঙ্গে দুর্ব্যবহার করলেন। আমি দুর্ব্যবহার করিনি, উনি আমার চেম্বারে বসে আমার ডিপার্টমেন্টের নার্সের সঙ্গে দুর্ব্যবহার করেছেন, তাই আমি ওকে থামিয়েছি। নাও হোয়াট এভার মে বি দ্য রিজন, আপনি একজন ভিআইপি কে ঘর থেকে বেরিয়ে যেতে বলতে পারেন না। সেবার তবু ওই কাউন্সিলরকে ফোন করে অ্যাপোলজি চেয়ে কোনো রকমের ম্যানেজমেন্ট করলাম, কিন্তু আজকের আপনি যা করলেন এ ব্যাপার বহুদূর করাবে। আরে মশাই, পায়ে পা লাগিয়ে কেউ সাংবাদিকদের সঙ্গে ঝগড়া করে? আমি ঝগড়া করতে চাইনি, তারাই আমার নামে উল্টোপাল্টা স্টোরি করতে চাইছে। ও, তারা তো তাদের কাজ করবেই। এটা একজন সাংবাদিকের কাজ। একটা ঘটনা ভালো করে না জেনে তার গভীরে না গিয়ে মন গড়া উল্টোপাল্টা স্টোরি তৈরি করাটা তো সাংবাদিকের কাজ নয়। আমার আপত্তিটা এইখানে। দেখুন ডক্টর রায়, ট্রাই টু বি প্র্যাকটিক্যাল। একজন সাংবাদিকের হাতে কলম থাকে, তাদের একটা খবরের কাগজ আছে, লক্ষ লক্ষ পাঠক আছে, অতএব তাদের ইগো আছে। তাই তারা চায় যে সকলে তাদের ইগোটাকে স্যাটিসফাই করে চলুন, সকলে তাকে তোয়াজ করুন, বুঝলেন? আপনার অন্যভাবে ব্যাপারটা ম্যানেজ করা উচিত ছিল। অন্যভাবে মানে? অন্যভাবে মানে এতে না বোঝার কিছু নেই। আরে মশাই, একটা বারে কিংবা ক্লাবে ডেকে এনে কয়েক প্লেট মালফল খাইয়ে দিয়ে তারপর আর যা বলার বলে দিতেন। ঘুষ দিয়ে তাদের আমার ফেভারে। এই জন্য আপনাকে প্র্যাকটিক্যাল হতে বলছিলাম। আরে মশাই, আজকালকার দিনে এমনি এমনি কেউ কারোর জন্য কিছু করে না, বুঝলেন? বুঝলাম, কিন্তু আমি তো পারছি না। কেন পাচ্ছেন না? কেন পারছেন না? একজন পাগলও তার নিজের ভালোটা বোঝে, আর আপনি বুঝবেন না? না, আমি সত্যিই বুঝতে পারছি না। পাচ্ছেন না? না, পারছি না। পাচ্ছেন না? তাহলে বেশ ঠিক আছে, কাল সকালবেলা যখন খবরের কাগজগুলোতে ফলাও করে বেরোবে যে স্পন্দন হসপিটালের ডক্টর নক্ষত্র রায় একজন সাংবাদিক তার চেম্বার থেকে গলা ধাক্কা দিয়ে বার করে দিয়েছিল, তখন আপনার যেটুকু সোশ্যাল প্রেস্টিজ আছে সেটুকু তো যাবেই, প্লাস এই হসপিটালটারও বদনাম। সোশ্যাল প্রেস্টিজ? আমার সোশ্যাল প্রেস্টিজ তো শেষ করে দিয়েছিল ওই সাংবাদিকরা সেদিন, যেদিন আমার সঙ্গে কথা না বলে পেশেন্ট পার্টির কথা ফলাও করে ছেপেছিল কাগজে। নক্ষত্র রায়ের অবহেলায় রোগীর মৃত্যু। এরপর তদন্তে সত্য প্রকাশ পেলেও, আমি নির্দোষ প্রমাণিত হলেও ওই লেখাগুলো তো তারা ফিরিয়ে নিতে পারবে না। আমার বিচার তো হয়ে গেছে। রাস্তায় ঘাটে চারপাশে আমার দিকে, আমার পরিবারের লোকজনের দিকে আমার আঙুল তুলছে সবাই। নতুন করে আমার সোশ্যাল প্রেস্টিজ কি নষ্ট করবে? Damn it.